নমস্কার, ওয়েলকাম। আমি তমগ্ন ঘোষ। তোমাদেরকে এই ব্যাংকিংয়ের ক্লাসে স্বাগত সবাইকে। আগের ক্লাসে আমরা কিন্তু দেখেছি কিভাবে ব্রেটন উড কনফারেন্স অবধি এসছে, কিভাবে ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপ করেছে। আজকে তার দ্বিতীয় চরণ বা সেকেন্ড পার্ট। এখানে ব্রেটন উড কনফারেন্স হয়ে গেছে এবং ভারতবর্ষ স্বাধীনতা পেতে চলেছে। তো সেইটা কিভাবে কি হবে সেটা আমরা জানবো এবং দেখব। আশা করি তোমাদের এই সেশনটা ভালো লাগবে। সবাইকে বলবো এই সেশনটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং তোমাদের অনুপ্রেরণা পেলে তবেই আমরা এরকম টাইপের সেশন আরও আনতে থাকবো। আজকের এই সেশনের মধ্যে ব্যাংকিংটাকে খুব প্র্যাকটিক্যালি কি হয়েছে, জিও পলিটিক্সে কী হয়েছে, তার জন্য ইকোনমিতে কী চেঞ্জেস এসছে, বা ওয়ার্ল্ড ইকোনমিতে কী চেঞ্জেস এসছে, ফলত ভারতবর্ষে কী চেঞ্জেস এসছে, এই সমস্ত কিছু আমরা এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো স্টে টিউনড, দেখতে থাকো। এবার আসছি আমাদের পরবর্তী চরণ। 1947 ভারতবর্ষ ব্রিটিশ স্বাধীনতা থেকে মুক্তি পেয়ে গেছে এবং ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক তখন অবিভক্ত ভারতের পার্ট হিসেবে ভারতবর্ষ এবং পাকিস্তান দুটোর দেশেরই রিজার্ভ ব্যাংক হিসেবে কাজ করেছে। যখন পাকিস্তানের সঙ্গে পুরোপুরি সেপারেশন হয়ে গেছে, তাদেরকে তাদের পাওনা গন্ডা টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে, কোষাগার থেকে যা যা দেওয়া হয়ে গেছে, তখন শুরু হলো ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাক্টের মাধ্যমে। ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আনা হয়েছিল এবং 1949-এর রিজার্ভ ব্যাংকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো। অর্থাৎ 1949-এ আরবিআই কি হয়ে গেল, ভারত সরকারের ব্যাংক হয়ে গেল। এবং 1950 সালে ভারতের সংবিধান গৃহীত হলো। 1950 সালেই তৈরি হয়ে গেল আমাদের প্ল্যানিং কমিশন। তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম শুনেছো তো ভাই? তো সেই প্ল্যানিং কমিশন শুরু হলো এবং 1951 থেকে 1956 থেকে 61 এবং তারপরে 1961 থেকে 66, এইটা ছিল আমাদের তিনটে প্রথম 5 ইয়ার প্ল্যানিং বা তিনটে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম প্ল্যানে আমরা টার্গেট করেছিলাম যে এগ্রিকালচারের উন্নতি করব, সেই প্ল্যানটার নাম ছিল হচ্ছে হ্যারোড ডোমার মডেল। সেকেন্ড প্ল্যানটায় আমরা চেয়েছিলাম যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব, সেই প্ল্যানটার নাম ছিল পিসি মহালনবিশ মডেল। সেখানে তিনখানা বড় বড় স্টিল প্ল্যান্ট আমরা তৈরি করে দেখিয়ে দিই। অবভিয়াসলি বিদেশের সাহায্য নিয়ে করি, কিন্তু আমরা তিনখানা স্টিল প্ল্যান্ট করে নিই। তোমরা কমেন্টে জানাও কোন কোন স্টিল প্ল্যান্ট তৈরি করেছিলাম। চলো একটা হিন্ট দিয়ে দিই, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর সময় তৈরি। বাকি দুটোর নাম বলো কমেন্ট বক্সে। নাও ফিরে আসি, যখন ফার্স্ট প্ল্যান এবং সেকেন্ড প্ল্যান দুটোই আমাদের সাকসেসফুল হলো, আমরা ভাবলাম 3 নম্বর প্ল্যানটা সাকসেস আমরা এমনভাবে করি যাতে আমরা কৃষিতেও উন্নতি করতে পারি, যেটা ফার্স্ট প্ল্যানের টার্গেট ছিল, এবং সেকেন্ড প্ল্যানের টার্গেট নেওয়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেও আমরা দুটোকে প্যারালালি চলি। কিন্তু সেই সময়টা ছিল বিধি বাম, অর্থাৎ আমাদের ভাবনা ছিল এক, কিন্তু হয়নি কিছুই। কারণ 1962 সালে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যুদ্ধ লাগে এবং 1965 সালে যুদ্ধ হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই দুটো যুদ্ধ এবং 64-65 সালে ব্যাপক অ্যামাউন্টে অনাবৃষ্টি এবং খরার জন্য মানুষ তখন প্রায় না খেতে পেয়ে মৃত্যুপথযাত্রী হবে, এরকম অবস্থা। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সন্ধি করানোর জন্য ভারতের বন্ধু দেশ হিসেবে ইউএসএসআর ভারতীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে আমন্ত্রণ জানান তাশখণ্ডে গিয়ে তাশখণ্ড ট্রিটি সাইন করতে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চলে যান এবং সেখানে গিয়ে তিনি খুব মিস্টেরিয়াসভাবে মারা যান। বলা হয় হার্ট অ্যাটাক, কিন্তু দেখা যায় তার শরীর নীল হয়ে গেছে, যেন বিষক্রিয়া হয়েছিল। দেখা যায় গলার মধ্যে যেন গলায় ফাঁস দেওয়ানো হয়েছিল, সেরকম দাগ পড়ে গেছে। বাট ফর সাম আননোন রিজন তার মৃত্যুর পরে তদন্তটা কিছু হয় না ঠিকঠাকভাবে। যাই হোক, আমরা আমাদের খুব সৎ একজন প্রধানমন্ত্রীকে হারাই এবং পেয়ে যাই ভারতের রাজনীতির আয়রন লেডি, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে। 1966 ইন্দিরা গান্ধী এবার হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার কাছে প্রধান চ্যালেঞ্জ কি? প্রধান চ্যালেঞ্জ মানুষ খেতে পাচ্ছে না। এইবার খেলা অন্য লেভেলে।
যেই দেখলেন খেতে পাচ্ছে না, এই সময় অবস্থাটাকে বলা হতো কি জানো? এই সময় অবস্থাটাকে বলা হতো শিপ টু মাউথ। ইন্দিরা গান্ধী সমস্ত দেশের কাছে থেকে দেখলেন কে কে সাহায্য করতে পারে খাবারের জন্য। আমেরিকা বললো আমরা আছি, আমরা সাহায্য করব তোমাদেরকে। বললো ঠিক আছে। বললো আমেরিকা বললো আমাদের একটা স্কিম আছে ম্যাডাম। কি স্কিম? স্কিমের নাম হচ্ছে পাবলিক ল 480। তার আন্ডারে আমরা আপনাদেরকে হেল্প করব। স্কিমের নাম কি বললো? বললো পাবলিক ল 480, তার আন্ডারে আমরা আপনাদেরকে সাহায্য করব। বললো বেশ, তাহলে কিরকম সাহায্য করবেন? বললো আমরা আমাদের এখান থেকে এই যে PL 480 আছে, পাবলিক ল 480, এই স্কিমটার নাম হচ্ছে ফুড ফর পিস প্রোগ্রাম। ফুড ফর পিস প্রোগ্রাম, এই ফুড ফর পিস প্রোগ্রামের আন্ডারে আমরা আপনাদেরকে এই PL 480 গম দেব, হুইট। কিন্তু ডাল মে কুছ কালা হে টাইপের ব্যাপার স্যাপার আমেরিকা সবসময় করে। যদি তোমরা ইকোনমি ভালো করে পড়ো তোমরাও বুঝতে পারবে আমেরিকার উদ্দেশ্য সবসময় কাউকে হেল্প করা না, নিজের উদ্দেশ্যকে মানে সেফগার্ড করা, যেটাই হওয়া উচিত, কিন্তু আমেরিকা একটু বাজেভাবে করে, নির্মমভাবে করে বলা উচিত, বাজেভাবে বা নির্মমভাবে করে। তো কি করলো এই সময়? বললো আমরা গম দেব, কিন্তু আপনারা হচ্ছে আমির খানের লাগান সিনেমার দেশ, তাই জন্য 3 গুণা লাগান নেওয়ার মতো ভাবে আপনাদের বলতে বাধ্য হচ্ছি। ব্যাপারটাই এটা যে আপনাদের সঙ্গে আমাদের টাকার না অনেক ডিফারেন্স হয়, যেটা এই মুহূর্তে দেখাচ্ছে না। আমরা এই যে গমটা দিচ্ছি সাহায্য না, এটা কিন্তু IMF এর লোন হিসেবে দিচ্ছি। ওই যে বললাম IMF শর্ট টার্ম লোন, এই IMF এর লোন হিসেবে দিচ্ছি। তো লোনটা তো শোধ করতে হবে ম্যাডাম, নাহলে কি করে হবে? তো লোনটা যে শোধ করবেন, US ডলার আর ইন্ডিয়ান INR এই সময় 1:4.78 দাঁড়িয়ে আছে। অর্থাৎ 1 US ডলার মানে INR 4 টাকা 78 পয়সা। বললেন ऐसे नहीं चलेगा। যদি 1 US ডলার = 7 টাকা 50 ইন্ডিয়ান INR হয়, অর্থাৎ আগে যদি 100 ডলার লোন নিত তাহলে 478 টাকা দিতে হতো, এখন 100 ডলার যদি লোন নেয় তাহলে 750 টাকা দিতে হবে। যদি এটা আপনি মেনে নেন তবেই আমরা আপনার জন্য এই PL 480 গমটা পাঠাবো, আদারওয়াইজ নয়। ইন্দিরা গান্ধীর কাছে কোনো অবস্থা ছিল না এটা মেনে না নেওয়া ছাড়া। তৎকালীন রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসই মুখ্য দল ছিল, তার অনেক গোষ্ঠী যে কোনো রাজনৈতিক দলেই থেকে থাকে। ইন্দিরা গান্ধী বিরোধী গোষ্ঠী তার জন্য প্রচুর নিন্দা করে, কিন্তু ইন্দিরা গান্ধী এটা মানতে বাধ্য হয়েছিলেন, বিকজ তখন কন্ডিশনটাকে বলা হতো, কন্ডিশনটা ছিল হচ্ছে শিপ টু মাউথ, অর্থাৎ জাহাজে করে খাবার এলে অনেক দিন ধরে অভুক্ত থাকা শিশুরা খেতে পারবে, বেঁচে যেতে পারবে, অথবা তারা অনাহারে মৃত হয়ে যাবে। এই অবস্থাটাকে বলা হতো শিপ টু মাউথ, শিপ টু মাউথ। যাই হোক, এটা ইন্দিরা গান্ধী তাৎক্ষণিকভাবে মেনে নিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী এটাও বললেন ऐसा नहीं चल सकता, ऐसा कतई नहीं चल सकता। কেন চলবে? যদি আমরা খাবারের ব্যাপারে নিজেদেরকে সক্ষম করতে না পারি, এত বড় দেশ, তাহলে যে কোনো দেশ আমাদের উপর ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করবে। তার কাউন্টার মেজার কি থাকা দরকার আমাদের? তার কাউন্টার মেজার আমাদের দরকার যে আমরা খাদ্যতে নিজেরা নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য যা যা করার সেটা আমরা করা দরকার। তো এই সময় ভারতবর্ষের ইতিহাসে ইন্দিরা গান্ধীর সাপোর্টে এক ব্যক্তি এলেন, যার নাম আমরা সবাই জানি। তিনি বললেন যে দেখুন, প্রথম কথা, এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার মতো অবস্থা তো আপনাদের নেই। বলল বাত তো সেই মানুষকে খাওয়াতে পারছি না, কি 5 ইয়ার প্ল্যান আর কি করব। কিন্তু আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আপনার জন্য উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসতে পারি, হাই ইল্ড ভ্যারাইটি, হাই ইল্ড ভ্যারাইটি, উচ্চ ফলনশীল, হাই ইল্ড মানে উচ্চ ফলনশীল, হাই ইল্ড ভ্যারাইটির বীজ আপনার জন্য এনে দিতে পারি, যার দ্বারা বেশি বেশি ফসল হবে। তো এই ব্যক্তি 1966-67 থেকে কাজ শুরু করলেন
ইনার নাম হচ্ছে MS স্বামীনাথন। আর এই যে শুরু হলো, এটাকে বলা হয় গ্রিন রেভলিউশন, বা বাংলায় তোমরা পড়েছো না সবুজ বিপ্লব। তো এই শুরু হলো আমাদের গ্রিন রেভলিউশনের সূচনা। প্রথম কোথায় হয়েছিল? পাঞ্জাবে এবং হরিয়ানাতে। প্রথমে গমের উচ্চ ফলনশীল বীজ তৈরি হয়, পরবর্তীকালে ধানেরও হয়। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে সময়কালটাতে শুরু হলো, উচ্চ ফলনশীল বীজ টিজ হলো, গ্রিন রেভলিউশন হলো। এবার ইন্দিরা গান্ধী বললেন, আচ্ছা ঠিক আছে, উচ্চ ফলনশীল বীজ এসে গেছে, কিন্তু বীজ দিয়ে কি সারা ভারতবর্ষে চাষ হয়ে যাবে? গ্রিন রেভলিউশন সারা ভারতে হয়ে যাবে? নিশ্চয়ই না। কারণ উচ্চ ফলনশীল বীজ দিয়ে তো শুধু বীজটা হলো, চাষ করতে গেলে লাগবে ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার, জলসেচের ব্যবস্থা। কৃষক কি আলটিমেটলি এসব কেনার জন্য কৃষকের কাছে টাকা থাকে? জিজ্ঞেস করলেন নিচের সচিবদের, তারা বললেন উই ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া। ইন্দিরা গান্ধী বললেন গেট সাম আইডিয়া। বললো কি করা যায়? বললেন তৈরি করুন ন্যাশনাল ক্রেডিট কাউন্সিল, তৈরি করুন ন্যাশনাল ক্রেডিট কাউন্সিল। তারা রিপোর্ট দিয়ে বলল যে এখনো অবধি এগ্রিকালচারকে যা লোন দেওয়া হয় সেটা সারা ভারতে যত লোন হয় তার 2%-এর কম। সারা ভারতবর্ষে যা লোন দেওয়া হয় এই 1967-এ কৃষি ক্ষেত্রকে তার মানে ভারতবর্ষের সমস্ত লোনের 2%-এর কমে লোন দেওয়া হয়। ইন্দিরা গান্ধী ऐसा कैसे चलेगा? তাহলে আমি যদি কোনো নিয়ম আনি, ব্যাংকরা সেটা কি মানবে না? বললো না ম্যাম। বললো কেন? খুব সিম্পল ব্যাপার, আপনার কথা শুনবে তারাই যারা সরকারের আন্ডারে আসছে। যারা সরকারি ব্যাংক তারা মানবে। সরকারি ব্যাংক এই মুহূর্তে কতগুলো? মাত্র 2টো। বিকজ 1949-এ আপনি RBI-কে ন্যাশনালাইজ করেছেন, 1955-এ আপনি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করে দিয়ে নাম করে দিয়েছেন SBI। আর কোথায় ব্যাংক আপনার হাতে? কই আছে কোনো ব্যাংক? সুতরাং ইন্দিরা গান্ধী ডিসাইড করলেন 1969 আমরা এবার ব্যাংক ন্যাশনালাইজেশন করব, এবং এখান থেকে এলো ফার্স্ট ফেজ অফ ব্যাংক ন্যাশনালাইজেশন। ফার্স্ট ফেজ অফ ব্যাংক ন্যাশনালাইজেশন, 14খানা ব্যাংককে ন্যাশনালাইজ করা হলো। 14খানা ব্যাংককে, যাদের আমানত 50 কোটি বা তার বেশি ছিল, সেই রকম 14খানা ব্যাংককে ন্যাশনালাইজ করা হলো। এই ব্যাংক ন্যাশনালাইজেশন মানে হচ্ছে জাতীয়করণ, অর্থাৎ মোর দ্যান 51% স্টেক সরকার নিয়ে নেবে। তো এই হলো আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে। তোমরা বলতে পারবে 1969-এ আর কোন গ্রেট অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল যা আজও ভারতবর্ষকে, আমাদের সবাইকে, দেশবাসীকে প্রাউড ফিল করায়? জানাও কমেন্ট বক্সে। চলো এবার দেখে নেওয়া যাক ইন্টারন্যাশনালি আর কি হচ্ছিল। ইন্টারন্যাশনালি আর কি হচ্ছিল? ব্যাংক ন্যাশনালাইজেশন করার পরে এটাই তোমাদের দেখালাম যে আগে শুধুমাত্র বড় শিল্পপতিদের লোন দেওয়া হতো, এই সময় পরে সাধারণ মানুষ, কৃষি, ক্ষুদ্র শিল্পদের লোন ফোন দেওয়া হবে। সেই সমস্ত ব্যাপারটা এখানে ডিজিটালভাবে দেখিয়ে রেখেছি। এইবার বোঝানোর চেষ্টা করি ব্যাংকিংয়ের মধ্যে আর একটা বিরাট বড় সমস্যা USA অলরেডি বাঁধিয়ে রেখেছিল, সেটাকে বলা হলো ট্রিফিন ডিলেমা। বেসিক্যালি 1960-এর দিকে এক ব্যক্তি ছিলেন, তিনি একজন বেলজিয়াম আমেরিকান ইকোনমিস্ট ছিলেন। তার নাম ছিল হচ্ছে রবার্ট ট্রিফিন। বেলজিয়াম আমেরিকান ইকোনমিস্ট রবার্ট ট্রিফিন। রবার্ট ট্রিফিন একটা কথা বললেন যে আপনারা যা করছেন তাতে না খুব একটা ভালো কিছু হচ্ছে না।
বিশেষ করে এই ব্রেটন উড সিস্টেম বা এই যে স্থির বিনিময় এক্সচেঞ্জ প্রথা যেটা শুরু করেছেন, এর মধ্যে কিছু ঠিকঠাক নেই, অনেক কিছু ভুলভাল আছে। কেন? প্রথম ভুলটা কি? প্রথম কথা বলছেন, এই যে আপনি বলছেন $35 ইজ ইকুয়াল টু 1 আউন্স গোল্ড, তারপরে আপনি বানিয়েছেন লোন দেওয়ার জন্য IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, তারা মিলিয়ন ডলারের লোন দিচ্ছে, মিলিয়ন ডলার। আদৌ আপনার কাছে এই মিলিয়ন ডলারকে ব্যাক করার মতো সোনা আছে? ডলার তো আপনি চাইলেই ছেপে দিতে পারলেন, কিন্তু আপনি যখন বলছেন $35 ইজ ইকুয়াল টু 1 আউন্স গোল্ড, আদৌ আপনার কাছে অতখানি সোনা আছে তো? নইলে কিন্তু আবার সেই 29 সাল 1929 আবার গ্রেট ডিপ্রেশনের ভয় আসছে। দ্বিতীয় ভয়টা হচ্ছে আরো ভয়ঙ্কর। আপনি বলছেন IMF এর থেকে বা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন দিচ্ছেন, কথার কথা, ব্রিটেনকে, পোল্যান্ডকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশকে। ধরা যাক আপনি $100 মিলিয়ন লোন দিয়েছেন, খুব ভালো কথা, লোন শোধ করে $100 মিলিয়ন আপনার পাওনা কথা। কিন্তু এই যে দুটো দেশ, এদের তো ডিফারেন্ট কারেন্সি। যদি আমি টু মেক ইট মোর ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমি একটা দেশকে নিয়েই বলি। ধরে নেওয়া যাক ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেনের কারেন্সি হচ্ছে পাউন্ড, গ্রেট ব্রিটেন পাউন্ড। তো রবার্ট টিফিন বলছেন $100 মিলিয়ন লোন নিল ব্রিটেন তখন ডলার ছাপাতে পারবে না। ব্রিটেনের নিজস্ব কারেন্সি কি? ব্রিটেনের নিজস্ব কারেন্সি হচ্ছে পাউন্ড। তাহলে ও ডলার যে আমাকে শোধ করবে, এই হিসাবে ওর কাছে ডলারটা আসবে কোত্থেকে? যদি না আমরা ওদের সঙ্গে ব্যবসা করি। তো যদি ব্যবসাই আমরা করে ফেলি, তাহলে এটা ভাবুন, এটা বলুন যে কি হিসাবে আমরা ব্যবসা করছি, যে এরা আমাদের কাছ থেকে লোন নিয়ে আবার আমাদের সঙ্গেই ব্যবসা করে আমরা ওদের থেকে জিনিস কিনলাম বলে ওদের কাছে $100 মিলিয়ন চলে গেল, এবং তারপরে তারা সেটা আমাদের শোধ করে দিল। সেটা আমাদের কাছে ব্লান্ডার মিস্টেক হচ্ছে। এইদিকে ট্রিফিন ডিলেমা যখন এই অবস্থায় যাচ্ছে, তখন 1967 একটা ঝামেলা পাকলো। 1967 একটা ঝামেলা, সেটা হলো ফ্রান্স বলল সারা জীবন ধরে 1944 সাল থেকে $35 ইজ ইকুয়াল টু 1 আউন্স গোল্ড, এইটা যে চলে আসছে 1944 থেকে, এটা কেমন ব্যাপার? 20 বছরের উপর পিরিয়ড হয়ে গেল, সময়কাল, অথচ সব জায়গায় সব জিনিসের দাম বাড়ে, 20 বছরে $35 ইনক্রিজ করছে না। এদিকে আমাদের কারেন্সি তো ডেপ্রিসিয়েট করে যাচ্ছে ইন কম্পারিজন টু ডলার। তাহলে আমরা এই সিস্টেম মানব না বলে একটা সেকেন্ডারি মার্কেট ছিল, যেটাকে বলতো লন্ডন গোল্ড পুল, LGP। যেহেতু ফ্রান্স বেরিয়ে গেল, তাই LGP ভেঙে গেল, লন্ডন গোল্ড পুল ভেঙে গেল। আমেরিকা দেখলো বিধি বাম, তাই 1969-এ নিয়ে এলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্থাৎ এর মধ্যে আমেরিকান কারেন্সি, চাইনিজ রেমনেম্বি, জাপানিজ ইয়েন, ইউরো ইত্যাদি নিয়ে স্পেশাল ড্রয়িং রাইটস বলা হয়। তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে IMF এর কারেন্সির নাম কি? সেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। এটা একটা অধিকার। এর জন্য বিভিন্ন দেশ একটা কোটা পেল। কি কোটা? IMF এর থেকে কত টাকা লোন নিতে পারবে, SDR কত টাকা লোন নিতে পারবে, তার কোটা পেল। এবং এখানেই আমাদের সিডি দেশমুখের ক্যারিজমা, যেহেতু ইন্ডিয়া একটা ফাউন্ডার মেম্বার নেশন ছিল, তাই জন্য দুঃখের সময় আমাদের তাও একটা 3.81% কোটা ছিল IMF এর থেকে লোন তুলতে পারার। যাই হোক, আমেরিকা ধীরে ধীরে বুঝতে পারলো যে এবার এই জিনিসটা আর চলছে না, কারণ আলটিমেটলি এটা ওদেরকে হার্ম করছে। তাই জন্য 1971-এর 15ই আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট
আর নিক্সন তিনি বললেন এই যে কনভার্টিবিলিটি আছে না, ডলার আর সোনার যে কনভার্টিবিলিটি, $35 মানে 1 আউন্স সোনা, এটা আমরা বন্ধ করছি। এটা যেই বন্ধ হলো সঙ্গে সঙ্গে সমস্যা হয়ে গেল সারা পৃথিবীতে, কারণ এবার আর কোনো প্রিডিফাইন্ড সিস্টেমই নেই, একেবারে সিস্টেমলেস। এবং এরপরে আর একটা ঝামেলা পাকলো, সেটা হচ্ছে, সেই কাহিনীটা একটুখানি জোরে বলতে হবে, একটুখানি তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের বুঝিয়ে বলার জন্য। এই সময় না ইসরায়েলকে আক্রমণ করেছিল, হ্যাঁ এই সময় মিডল ইস্টার্ন নেশনস ইসরায়েলকে আক্রমণ করেছিল এবং ইসরায়েলের কাছে প্রায় পরাজিত হওয়ার অবস্থা দেখে তারা এনেছিল অয়েল এম্বার্গো, অর্থাৎ তেল প্রোডাকশন করা বন্ধ করে দিয়েছিল। সারা বিশ্বে তেলের দাম খুব বেড়ে যায়। ফলত আমেরিকার ফ্র্যাঙ্কলিন ব্যাংক এবং জার্মানির ওয়েস্ট চুসাস ব্যাংক বলে দুটো ব্যাংক ফল করে, অর্থাৎ এবং এর দ্বারাই G20 দেশ বুঝতে পারে দেশে দেশে ঝামেলা হতে পারে, কিন্তু পেমেন্টসের সমস্যা হলে ব্যাংক ফল করতে পারে। তার জন্যই তৈরি হলো 1974 সালে বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, যেটাকে বলা হয় BCBS। এই বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন আজ অবধি যা রেকমেন্ডেশন দেয়, 1974 সালের পর থেকে তৈরি হয়েছিল। 1988 সালে প্রথম বেসেল নর্ম 1 দেয়, তার পরবর্তীকালে 2004 এবং তারও পরবর্তীকালে 2008 সালে বেসেল 3, এরকমভাবে যা যা রেকমেন্ডেশন দিয়েছে তা আজও আমাদের দেশ মানে, আমাদের দেশে RBI মানে এবং সমস্ত ব্যাংকগুলো মানে। আর এই সময় সৌদি আরব এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হলো, যাতে সৌদি আরবকে আমেরিকা বলল যে তোমাদের থেকে আমরা তেল কিনবো, তোমরা ডলারে পেমেন্ট নেবে, এবং তুমি যদি আমার দুটো শর্ত মেনে নাও আমি তোমাকে অনেক বেনিফিট দেবো। সৌদি আরবে বললো কীরকম, বললো সারা পৃথিবীর থেকে তুমি তেল বেচবে, সারা পৃথিবীর থেকে যখন অন্য যে কোনো দেশ তেল কিনবে তুমি তাদের থেকেও ডলারই নেবে, আমেরিকান ডলারই পেমেন্ট নেবে। সৌদি আরব বললো আমি তোমার থেকে পেমেন্ট নেব, আবার বাকি দেশ থেকেও ডলার নেব, আমার লাভ কি? বললো প্রথম কথা তোমার কাছে অনেক ডলার হবে, সেই এক্সেস ডলার তুমি আমার দেশের US গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বন্ডসে তুমি ইনভেস্ট করতে পারবে, তোমাকে আমি স্পেসিফাইডভাবে বেশি রেট অফ ইন্টারেস্ট, বেশি সুবিধা দেব। 2, আমি তোমার মিলিটারি সাপোর্ট দেব, সুরক্ষা দেব, আমি USA। সৌদি আরব বললো ঠিক আছে। যেই সৌদি আরব এটা 76 সালে মানলো, ধীরে ধীরে তার পরবর্তীকালে আরও নেশনস যারা ওপেক কান্ট্রির মেম্বার, ওমান, UAE, কাতার, বাহরিন, এরা ধীরে ধীরে সবাই এটা মেনে নিল। এবং এরপরে USA আনলো নতুন কাহিনী, যে এবার সব দেশকে অয়েল কিনতেই হয়, ক্রুড অয়েল, এবং ক্রুড অয়েলে পেমেন্টের জন্য এবার US ডলারও সমস্ত দেশকে জোগাড় রাখতে হবে। ফলে US ডলারের মান মানে চাহিদা সবসময় থাকবে। এবার আর সোনার দাম, তেলের দাম কোনো কিছুর সঙ্গে আলাদা করে ব্যাপার স্যাপার নেই। এখন US ডলারও আর বাকি স্টকসের মতো শেয়ার মার্কেটে বা কারেন্সি মার্কেটে, আরও স্পেসিফিকভাবে বললে ট্রেডিং হবে, এবং তার ফলে অন্য কারেন্সির তুলনায় US ডলারের চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে দাম বাড়বে, যদি কম হয় তাহলে দাম কমবে। এইভাবে তৈরি হলো নতুন একটা এক্সচেঞ্জ রেট সিস্টেম, যাকে বলা হলো ফ্লোটিং এক্সচেঞ্জের সিস্টেম। ফ্লোটিং কেন বলা হলো? কারণ মার্কেটের চাহিদার উপরে দাম ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হবে। এই হলো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। তো এইভাবে এখন তোমরা যদি দেখো তেলের দাম বাড়লে ডলারের দাম বেড়ে যায় কেন, বুঝতে পারছো? কেন যখন ইরান ইসরায়েল কনফ্লিক্ট হচ্ছিল, কেন মোদিজি এসে বললেন যে তেল কম ইউজ করুন? কারণ কি? কারণ যত আপনি বাইক চালাবেন, গাড়ি চালাবেন, যত তেলের খরচা হবে, দেশকে তেল ইম্পোর্ট করতেই হয়, তাই তেলের জন্য আমাদেরকে আরও বেশি করে ডলার খরচা করতে হবে এবং ডলারের দাম আরও বৃদ্ধি পেতে থাকবে। কেমন লাগলো এই সেশনটা তোমাদের ব্যাংকিং বোঝার জন্য সেটা জানিও। তো এটা হচ্ছে স্থির হার ফিক্সড রেট, এটা হচ্ছে ফ্লোটিং রেট। 1976-এ জামাইকা চুক্তির পরে হয়েছিল। মূল কথা এই রইল আজকের ডকুমেন্ট। ব্রেটন উডস থেকে
ফ্লোটিং ব্রেটন উডসের ফিক্সড এক্সটেন্ডেড সিস্টেম থেকে ফ্লোটিং এক্সটেন্ডেড সিস্টেম এইভাবে শিফট হয়েছিল। কেমন লাগলো আমাদের সেশন আমাদের জানিও। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের কমেন্ট, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ব্যাংকিংয়ের ক্লাসগুলো আরও আসতে থাকবে। এবং এখানে প্রথম ক্লাসের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের পুরো ব্যাংকিং ব্যাপারটা কীভাবে হয়েছে সেটার একটা ওভারঅল ভিউ দেওয়ার জন্য। আগামী ভিডিওগুলোতে আরও বেশি ডিরেক্ট অ্যাপ্রোচ, অ্যাকাউন্টস কীরকম থাকে, লোনস কীরকম হয়, এরকমভাবে তোমাদেরকে এমনভাবে তৈরি করে রাখবো যাতে কিছুদিন বাদে যখন প্রাইভেট ব্যাংকে তোমরা আমাদের থেকে পড়ে পরীক্ষা মানে যখন ইন্টারভিউ দিতে যাবে তোমরা বুঝবে যে তোমাদের প্রিপারেশন ইজ ভেরি গুড। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে, বেশ কিছু জিনিস জানতে পারছো। পিপিটিও আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম যদি তোমরা পাওয়ার পয়েন্ট বানাতে চাও, যদি এমএস ওয়ার্ড সম্বন্ধে জানতে চাও, এমএস এক্সেল সম্বন্ধে জানতে চাও, এআই দিয়ে এমএস অফিস কীভাবে কাজ করতে পারে, ফাইল কীভাবে ম্যানেজ করতে পারে, একটা প্রফেশনাল সিভি কীভাবে তৈরি করতে হয়, সেগুলো যদি জানতে চাও তাহলে তোমরা আমাদের এই 2-in-1 কোর্সটা অ্যাভেল করতে পারো, যেটার দাম মাত্র 999 টাকা। মাত্র 999 এই একটা কোর্স আমরা তোমাদের জন্য এনেছি। এর জন্য তোমরা ডেফিনেটলি এই নাম্বারটায় কল করতে থাকো। স্বাধীনতার পরে ভারতের ইকোনমি, ভারতের ব্যাংকিং কীভাবে এগোলো সেটা এর পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। সো স্টে টিউনড অ্যান্ড অবভিয়াসলি ফলো ফর মোর। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।